ভিডিও শুরু করার আগে একদম সোজা কথাটা আগে বলে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে জীবনে কোনোদিন কোনো ইন্টারভিউতে স্যালারি নেগোসিয়েশনে আপনি ঠকবেন না। এবার আসি স্যালারি নেগোসিয়েশন জিনিসটা কি। দেখুন, আপনি যখন একটা জব ইন্টারভিউতে যাবেন, ওখানে পুরো ইন্টারভিউ শেষে ইন্টারভিউয়ার আপনাকে একটা স্যালারি যদি অফার করে থাকে বা আপনাকে যদি বলে একটি স্যালারি বা একটা অ্যামাউন্ট প্রত্যাশা করার জন্য আস্ক করা হয়, হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন। সো তখন আপনি একটা অ্যামাউন্ট বললেন, ইন্টারভিউয়ার বা চাকরিদাতা একটা অ্যামাউন্ট বললো, আবার দেখা গেল যে এটা নিয়ে কম বেশি করতে হয়। এই যে আপনি একটা অ্যামাউন্ট বললেন, চাকরিদাতা একটা অ্যামাউন্ট অফার করলো, আবার আপনাকে নেগোশিয়েট করার যে সুযোগ বা অপরচুনিটি দেয়া হলো, অথবা আপনি ওখানে এটা নিয়ে কথাবার্তা বলতে পারলেন, এই পুরো প্রসেসটা হচ্ছে স্যালারি নেগোসিয়েশন। এখন স্যালারি নেগোসিয়েশন কখন করতে হয় এবং কোন জব ইন্টারভিউগুলোতে করতে হয়? দেখুন, যদি এমন হয় যে আপনি এমন একটি জবে অ্যাপ্লাই করেছেন, এমন একটি জবে ইন্টারভিউ দিতে গিয়েছেন যেখানে অলরেডি তারা আগেই বলে দিয়েছিল যে স্যালারি রেঞ্জ এত অথবা স্যালারি অ্যামাউন্ট এত। রেঞ্জ যদি বলে দেয় যে এই স্যালারির এই জবের রেঞ্জ হচ্ছে 50 to 70,000 স্যালারি, ওখানেও কিন্তু নেগোসিয়েশন একটা সুযোগ থাকে। বাট যদি বলে দেওয়া হয় যে স্যালারি হচ্ছে ফিক্সড, অ্যামাউন্ট উল্লেখ করে দেওয়া হয়, আপনি কিন্তু নেগোশিয়েট করতে পারবেন না। আর ম্যাক্সিমাম জবেই আমরা দেখে থাকি যে লেখা থাকে স্যালারি নেগোশিয়েবল। তো এই যে যেখানে স্যালারি উল্লেখ থাকবে না অথবা একটা রেঞ্জ দেয়া থাকবে, ওই সকল জায়গায় ওই সকল জবের ইন্টারভিউতে স্যালারি নেগোশিয়েট করতে হয় এবং নেগোশিয়েট করে সেখানে জিততে হয়। এখন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়ার সময় কত পার্সেন্ট স্যালারি বৃদ্ধি পেতে হবে, এরকম একটা কমন কোশ্চেন আমাদের সবার থাকে। আচ্ছা, আমি তো এখন সিনিয়র এক্সিকিউটিভ, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অমুক একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, এখন আমি স্যালারি পাচ্ছি 40,000 টাকা, ওখানে আমার স্যালারি কত হতে হবে? আবার আমি এখন ম্যানেজার, আমি সিনিয়র ম্যানেজার পদে অ্যাপ্লাই করেছি, এখন আমি স্যালারি পাচ্ছি 80,000, ওখানে আমার স্যালারি কত হতে হবে? বা ইউজুয়ালি আসলে এটা নিয়মটা কি? অনেকেই বলে থাকে যে স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রে, মানে জব সুইচ করার সময় স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রে বা স্যালারি অ্যামাউন্টের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনার বর্তমান স্যালারি থেকে আপনার নেক্সট জবের স্যালারি 30%, মিনিমাম 30% যেন বৃদ্ধি পায়। অনেককে আমি দেখি, অনেক ভিডিওতে বা অনেক লেখা আমার সামনে আসে, লিঙ্কডইনে বা বিভিন্ন জায়গায় আমি দেখি যে মুখস্থ বলে দেয় যে 30% স্যালারি বৃদ্ধি পেতে হবে। ব্যাপারটি সম্পূর্ণ ভুল। আপনি যখন একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে সুইচ করবেন, তো তখন আপনাকে স্যালারি নেগোসিয়েশনের সময় কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, ডেজিগনেশন। আপনি বর্তমানে কোন ডেজিগনেশনে আছেন এবং আপনি কোন ডেজিগনেশনে অ্যাপ্লাই করছেন, লেভেলটা কি আসলে। আপনি এখন একটা কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছেন, আর আপনি সিনিয়র এক্সিকিউটিভ হিসাবেই অ্যাপ্লাই করছেন এবং এখানেও এটা র্যাঙ্ক যা, ওখানেও এটা র্যাঙ্ক তাই। তাহলে আপনি এখানে আসলে কতটুকু ইনক্রিমেন্ট প্রত্যাশা করবেন, কতটুকু স্যালারি রেইজ বা ইনক্রিজ আপনি প্রত্যাশা করতে পারেন বলেন? ওখানে কিন্তু আসলে রেইজের সুযোগটা বেশি নাই। আপনি যদি চিন্তা করেন সিনিয়র এক্সিকিউটিভ হিসাবেই আপনি 30% বেশি স্যালারিতে আরেক কোম্পানিতে জয়েন করবেন, একই র্যাঙ্ক একই লেভেল, তাহলে কিন্তু হবে না। নাম্বার 2, রেসপন্সিবিলিটি। আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন এখানে ডেজিগনেশন এবং এই ডেজিগনেশন অনুযায়ী রেসপন্সিবিলিটি, আর আপনি যেই প্রতিষ্ঠানে যাচ্ছেন সেখানে ডেজিগনেশন এবং ডেজিগনেশন অনুযায়ী রেসপন্সিবিলিটির মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা। লাইক অনেক জায়গায় হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ একটা বড় টিমের ক্ষুদ্র একটা অংশ হিসেবে কাজ করছে, আবার অনেক প্রতিষ্ঠানে আছে ওই একই ডিপার্টমেন্টে সিনিয়র এক্সিকিউটিভ সেই হয়তো একটা দায়িত্বপ্রাপ্ত বা একটা গুরু দায়িত্ব পালন করতেছে, যেখানে মানুষ খুবই কম, সেই হয়তো সিনিয়র পজিশনে আছে সেখানে, বা অনেক বেশি কাজ তাকেই করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো ইন্টারভিউতে আলাপ আলোচনা করে নিতে হবে। আপনার যদি রেসপন্সিবিলিটি বেড়ে যায় তো সেক্ষেত্রে রেজিগনেশন এক থাকলেও আপনাকে কিন্তু স্যালারি রেইজ করার ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে বেনিফিটস। আপনি এখন একটা কোম্পানিতে আছেন যেখানে মনে করেন শুধুমাত্র সপ্তাহে শুক্রবার ছুটি, আপনি এখানে বেতন পাচ্ছেন 40,000 টাকা। এখন আপনি ডেজিগনেশন আপনার আপ হলো, আপনি এখানে সাপোজ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার, আপনি ম্যানেজার পজিশনে যাবেন, আপনার বর্তমানে স্যালারি রয়েছে 80,000 টাকা। এখন আপনি যদি 30% কথা চিন্তা করেন, তাহলে আপনাকে আরো 25,000 টাকা বা 24-25,000 টাকা স্যালারি আপনাকে ইনক্রিজ করতে হবে। বাট ওই কোম্পানি আপনাকে মাত্র 10,000 টাকা বেশি দিচ্ছে, কিন্তু তাদের হচ্ছে সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র এবং শনিবার ছুটি। সেক্ষেত্রে কিন্তু এই যে একটা স্পেশাল বেনিফিট, আপনি একটা দিন বেশি ছুটি পাচ্ছেন, আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন, আপনি হয়তো নিজে কোনো ফার্দার নিজের ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং, এডুকেশন, ডিগ্রি গ্রহণ করতে পারবেন, আপনি নিজের জন্য অনেক সময় পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটা কিন্তু কম্পেনসেট করতে হবে স্যালারির সাথে, এই জায়গাটায়। তো বেনিফিটস এর ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার মনে করেন আপনি এখন একটা কোম্পানিতে আছেন যেখানে আপনার প্রভিডেন্ট ফান্ড নেই বা গ্র্যাচুইটি কোনো সিস্টেম নেই, আপনি এখন এমন একটা কোম্পানিতে গিয়েছেন, ওখানে হয়তো আপনি যদি 5 বছর চাকরি করেন আপনি একটা ভালো বেনিফিট পাবেন। সেক্ষেত্রে আপনাকে সেটাও মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে জব লোকেশন। আপনি এখন কোথায় কাজ করছেন, আপনার বাসা থেকে সেই লোকেশনটা কতটুকু দূর। অনেকে হচ্ছে যে চাইলেই পারে না যে ফ্যামিলি বা অন্যান্য কারণে বাসা শিফট করতে। অনেকের হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সের কাছেই অনেকে হচ্ছে জব করে থাকে। আবার অনেকে হচ্ছে যে ঠিক আছে একটা জায়গায় থাকেন, কিন্তু ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চার পড়ালেখা, স্কুলিং সবকিছু নিয়ে এমন ভাবে আটকে থাকেন যে উনি চাইলেও বাসা শিফট করতে পারবেন না। সো দেখা যাচ্ছে যে ওনার বর্তমান যে জবটা, সেই জবে হয়তো অফিসটা অনেক দূরে, 1-1.5 ঘন্টা লাগে বাসা থেকে যেতে। এরপর হচ্ছে গাড়ি ভাড়া বা যাতায়াত খরচ অনেক বেশি হয়ে যায়। এখন উনি এমন একটা জব অফার পেয়েছেন যেটা ওনার বাসার একদম কাছাকাছি হয়ে গেছে, হয়তো 5-10 মিনিট লাগবে বা 10-15 মিনিট লাগবে, গাড়ি ভাড়া অনেক কমে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু ওই 30% ইনক্রিজ বা রেইজের দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু এটাও একটা কনসিডারেশনে আনার মতো ব্যাপার। আরেকটা হচ্ছে ওভারঅল ওয়ার্কিং আওয়ার্স এন্ড আদার রুলস এন্ড রেগুলেশনস। মনে করেন আপনার অফিস বর্তমানে 10টা 6টা, এখন আপনি এমন একটা কোম্পানিতে গেলেন যেখানে অফিস হচ্ছে 10টা 7টা, 1 ঘন্টা আপনার ওয়ার্কিং আওয়ার বেড়ে গেল, আপনাকে সেটাও মাথায় রাখতে হবে। আবার হচ্ছে আপনার ডেজিগনেশন যদি বাড়ে, সেটা মাথায় রাখতে হবে। এই যে এই ব্যাপারগুলোকে আপনাকে মাথায় রেখে চিন্তা করতে হবে যে আপনি আসলে কত পার্সেন্ট রেইজ করবেন। আপনি যদি অন্য কোনো ফ্যাসিলিটি ওইভাবে অ্যাড না হয়, শুধু ডেজিগনেশন ইনক্রিজ করে, তাহলে আপনাকে কি করতে হবে, স্যালারি আপনাকে 30% রেইজ যেন হয় এরকম একটা ডিমান্ড আপনাকে করতে হবে, এবং এভাবেই আপনাকে নেগোশিয়েট করতে হবে। হিসাবটা এভাবে মাথায় রাখতে হবে যেন হ্যাঁ এটা 30%-এর জায়গায় 25-20% আসতে পারে, সমস্যা নেই। আর পোস্ট কোভিড সিচুয়েশনেও কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। তবে 30% স্ট্যান্ডার্ড হচ্ছে ওই সকল কারণে। আচ্ছা, এখানে আরেকটা মুখ্য বিষয় বাদ দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে আপনি 30% কখন আপনি এক্সপেক্ট করতে পারবেন। আপনি মনে করেন বর্তমান কোম্পানি যেখানে আপনি জব করছেন, সেখানে আপনি এই 1 বছর আগে বা 10 মাস আগে মাত্র জব সুইচ করে আসছেন, এখনই আপনি আবার আরেক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছেন। আপনি 1 বছর আগে মাত্র একবার একটা কোম্পানি সুইচ করে আসছেন, এখন 1 বছর বা 2 বছরের মাথায় আপনি আবার যাবেন, তাহলে কি আপনি প্রতি বছর কোম্পানি চেঞ্জ করবেন 30% আপনি রেইজ এক্সপেক্ট করতে পারবেন? কখনো না। সো আপনাকে দেখতে হবে যে আপনার বর্তমান জবের মেয়াদকাল কত। আমরা সাধারণত বলি যে একটা জবের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর। তো আপনি যদি একটা কোম্পানিতে ন্যূনতম 3 বছর আপনি কাজ করে থাকেন, তাহলে আপনি জব সুইচ করার সময় আপনি অন্যান্য ফ্যাসিলিটি যদি অত না পান, আপনাকে মাথায় রাখতে হবে ডেজিগনেশন যদি রেইজ করে থাকে, তাহলে 30% আপনাকে ইনক্রিজ করতেই হবে, এবং এই অনুযায়ী আপনাকে নেগোশিয়েট করতে হবে। সর্বোপরি আমি একটা কথা বলবো, স্যালারি নেগোসিয়েশনের সময় নিজের সবচেয়ে বড় যে জিনিসটা চিন্তা করতে হবে যে আসলে আমি আমাকে কত টাকায় সেল করবো রাইট নাও, আমি এখানে কতটুকু ডেডিকেশন দিব, আমার এর পরবর্তীতে শুধু তো আমার এই জবটাই মুখ্য না। আমরা যখন একটা কোম্পানিতে ঢুকি, আমাদের এর পরেও কিন্তু আবার ফিউচার চিন্তা করতে হয় যে আমি এখানে এসে পারফর্ম করব, আমার পারফরমেন্স রেকর্ডেড হবে, আমার নিজের অ্যাচিভমেন্ট আমার ঝুলিতে প্রতিনিয়ত যোগ হবে, এবং ফাইনালি আমাকে আবার ফার্দার আমার ক্যারিয়ারকে এনহ্যান্স করার জন্য আমাকে সামনে আগাতে হবে। সো আমি আসলে কতটুকু হলে আমি পারফর্ম করতে পারবো, এটাও মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র ওই গদ বাঁধা 30% ইনক্রিজ করার ব্যাপারটা মাথায় না রেখে, সবগুলো জিনিসকে মাথায় রেখে
তারপরেই সামনে আগাতে হবে।